আজকে আমরা যে গল্প সম্পর্কে জানতে চলেছি তার নাম হলো ডক্টর ফাউস্টাস। যদিও নাটকের পুরো নামটি হলো দ্য ট্র্যাজিক্যাল হিস্ট্রি অফ দ্য লাইফ অ্যান্ড ডেথ অফ ডক্টর ফাউস্টাস। নাটকটি লিখেছিলেন এলিজাবেথান পিরিয়ডের বিখ্যাত নাট্যকার ক্রিস্টোফার মার্লো, যাকে এলিজাবেথান পিরিয়ডের মর্নিং স্টার বলা হতো। তিনি এই নাটকটি লিখেছিলেন খুব সম্ভবত 1592 থেকে 93 এর ভেতরে। এর সেটিং রাখা হয়েছে 1600 শতকের ইউরোপ। এখন চট করে এর ক্যারেক্টার সম্পর্কে জেনে নেওয়া যাক। ডক্টর ফাউস্টাস হচ্ছেন এই নাটকের প্রোটাগনিস্ট এবং ট্র্যাজিক হিরো। অলসো হি ডিলস উইথ দ্য ডেভিল। সেকেন্ডলি, লুসিফার হলো নরকের রুলার এবং যাকে খ্রিস্ট ধর্মে শয়তান হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এবং তৃতীয়ত, লুসিফারের জেনারেল মেফিস্টোফেলিস, যে এই গল্পের কি ক্যারেক্টার এবং ফাউস্টাসের পাপের দূষর। এছাড়াও রয়েছে ফাউস্টাসের বন্ধু ভালডেস এবং কর্নেলিয়াস। তাছাড়াও হেলেন অফ ট্রয়ের মতো মিথিক্যাল ক্যারেক্টারও রয়েছে। আবার এতে চার্লস দ্য ফিফথের মতো ঐতিহাসিক মানুষও স্থান পেয়েছেন। গল্পটা খুব শিক্ষণীয়, তাই সময় না বাড়িয়ে শুরু করা যাক। এই গল্পটায় একজন জ্ঞানী মানুষের, যার নাম হচ্ছে ডক্টর ফাউস্টাস, যিনি জার্মানির ওয়েটিনবার্গ শহরে থাকেন। তিনি ইতিমধ্যেই সব বিষয়ে তুকুর পাণ্ডিত্য অর্জন করেছেন। যুক্তিবিদ্যা, চিকিৎসাবিদ্যা, আইন এবং ধর্মবিদ্যা তার নক্ষদর্পণে। এক কথায় সেসব অজানা বিষয় সম্পর্কে জানতে চায়। সীমাহীন জ্ঞানের ক্ষুধা আর ক্ষমতার লোভ তাকে নিয়ে যায় ফরবিডেন নলেজ অ্যাচিভের আশায়। তাই ডক্টর ফাউস্টাস মনস্থির করে যে সে এখন ব্ল্যাক ম্যাজিক শিখবে, আর এতে সাহায্য করবে তার পুরনো বন্ধু ভালডেস এবং কর্নেলিয়াস। সে এই কথাগুলোই মনে মনে ভাবছে, আর ঠিক তখনই ফাউস্টাসের সামনে চলে আসে দুইটি অ্যাঞ্জেল, গুড অ্যাঞ্জেল অ্যান্ড ব্যাড অ্যাঞ্জেল। গুড অ্যাঞ্জেল ফাউস্টাসকে কালো জাদুর রাস্তা থেকে সরে আসতে বলে, অন্যদিকে এভিল অ্যাঞ্জেলটা ফাউস্টাসকে কালো জাদু শেখার জন্য উৎসাহ দেয়, যদিও ফাউস্টাস তাদের পরামর্শে কর্ণপাত করেনি। অন্যদিকে ফাউস্টাসের দুই বন্ধু অর্থাৎ ভালদেস আর কর্নেলিয়াস ফাউস্টাসকে জাদু শেখানোর জন্য কিছু বই উপহার দেয়, আর ফাউস্টাস সেসব বই পেয়ে খুব উৎসাহিত হয়ে ওঠে। পরবর্তীতে ফাউস্টাস জাদু করতে শুরু করে এবং মেফিস্টোফেলিস নামে একজন শয়তানকে সামন করে। মেফিস্টোফেলিস হাজির হয়ে তাকে ডাকার কারণ জিজ্ঞাসা করে। তখন ডক্টর ফাউস্টাস জানান যে তিনি অসীম ক্ষমতার অধিকারী হতে চান। এটা জানার পর মেফিস্টোফেলিস তাকে জাদুবিদ্যার এই ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে সতর্ক করে। রীতিমতোই ডক্টর ফাউস্টাস এতে কান দেন না। তখন মেফিস্টোফেলিস জানায় যে ফাউস্টাস যতদিন বাঁচবে ততদিন সে তার সেবা করবে, কিন্তু এই আনুগত্য পেতে হলে ফাউস্টাসকে একটি শর্ত মানতে হবে। সেই শর্ত হলো যে ফাউস্টাসকে তার আত্মা শয়তানের কাছে সমর্পণ করতে হবে এবং এর বিনিময়ে ফাউস্টাস 24 বছর মেফিস্টোফেলিসের সেবা পাবে। কিন্তু যখনই এই চুক্তির মেয়াদ উত্তীর্ণ হবে তখন ফাউস্টাস এক বীভৎস ও ভয়ঙ্কর মৃত্যুর সম্মুখীন হবে। ডক্টর ফাউস্টাস জাদুবিদ্যা শেখার জন্য এতটাই ডেসপারেট হয়ে ওঠেন যে প্রথমে তিনি সংকোচবোধ করলেও মেফিস্টোফেলিসের শর্ত মেনে নেন। চুক্তি অনুসারে প্রথমত ডক্টর ফাউস্টাস শয়তানের দলভুক্ত হবেন এবং ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করবেন। দ্বিতীয়ত, মেফিস্টোফেলিস সবসময় ফাউস্টাসের আনুগত্য করবে। তৃতীয়ত, ফাউস্টাসের যে কোনো ডিমান্ডই পূরণ করা হবে। ফোর্থলি, মেফিস্টোফেলিস সবসময় ফাউস্টাসের রুমে অদৃশ্য হয়ে থাকবে, কিন্তু ফাউস্টাস যখনই চাইবে মেফিস্টোফেলিস তার সামনে হাজির হবে। চুক্তিপত্রে এটা উল্লেখ থাকে যে 24 বছর পর শয়তান তার আত্মা এবং শরীর দুটোই নিজেদের আওতায় নিয়ে নিবে। যাই হোক, ডক্টর ফাউস্টাস অতিরিক্ত কিছু চিন্তাভাবনা ছাড়াই চুক্তিপত্রে সাইন করতে সম্মতি জানায়, কিন্তু সেই কন্ট্রাক্ট পেপারে সাইন করতে হবে নিজের রক্ত দিয়ে। কিন্তু রক্ত দিয়ে সাইন করার সময় ডক্টর ফাউস্টাস দেখতে পায় যে তার রক্ত শক্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ তার নিজের রক্তই আর স্বাভাবিক অবস্থায় নেই। তখন মেফিস্টোফেলিস চিমনি থেকে গরম কয়লা নিয়ে আসে রক্ত গলানোর জন্য এবং ফাউস্টাস সেই চুক্তিপত্রে স্বাক্ষর করে। সাইন করার পর মেফিস্টোফেলিস ফাউস্টাসকে কসমিক নলেজ নিয়ে নানান বই উপহার দেয় এবং ফাউস্টাস কথায় কথায় জানতে চায় যে এই মহাবিশ্বের স্রষ্টাকে। তবে মেফিস্টোফেলিস তার উত্তর এড়িয়ে যায়। সে কোনোভাবেই ঈশ্বর তথা যীশুখ্রিস্টের নাম নিতে চাচ্ছিল না। মেফিস্টোফেলিসের এই মনোভাব দেখেই ফাউস্টাস আবার অনুতপ্ত হয়। তখন স্বয়ং লুসিফার এবং তার সাঙ্গপাঙ্গ ফাউস্টাসের সামনে উদয় হয় এবং তাকে ওয়ার্নিং দিয়ে বলে যে ঈশ্বরের নাম যেন সে মুখেও না আনে। আর এখান থেকেই শুরু হয় অ্যাক্ট 3। এই অ্যাক্ট 2 এবং অ্যাক্ট 3 ভেতর বেশ কয়েক বছর অতিবাহিত হয়েছে, অর্থাৎ বেশ কয়েক বছরের টাইম জাম্প। বর্তমানে ফাউস্টাসের জীবন কীরকম কাটছে তা আমাদের জানায় ফাউস্টাসের কাজের লোক ওয়াগনার।
ওয়াগনার কিন্তু এখানে কোরাসের ভূমিকা পালন করে। সে আমাদেরকে বলে যে ফস্টাস ড্রাগন চ্যারিয়ট অর্থাৎ ড্রাগন রথে করে দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছে, সাথে রয়েছে মেফিস্টোফেলিস। তারা বর্তমানে ইতালির রাজধানী রোমের উদ্দেশ্যে যাত্রা করছে। বেকন মেইন স্টোরি। রোমে আসার পর ফস্টাস শহর দেখতে ইচ্ছা প্রকাশ করে, কিন্তু মেফিস্টোফেলিস বলে যে তাদের উচিত চার্চের পাদ্রীদের বিরক্ত করা। মেফিস্টোফেলিস এবং ফস্টাস অদৃশ্য হয়ে পোপ এবং কার্ডিনালদের বিরক্ত করতে থাকে। অবশেষে তাদের ইতালি ভ্রমণ শেষ হলে ফস্টাস জার্মানিতে ফিরে আসে। ইতিমধ্যেই তার নাম দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে এবং এই জনপ্রিয়তার বদৌলতে জার্মানির রাজা চার্লস দ্য ফিফথ ফস্টাসকে ডেকে পাঠান। জার্মানির রাজা চার্লস দ্য ফিফথ দিগ্বিজয়ী আলেকজান্ডারকে দেখার ইচ্ছা প্রকাশ করেন। তখন ফস্টাস ডার্ক ম্যাজিকের ব্যবহার করে আলেকজান্ডারের আত্মাকে সামন করে। রাজপ্রাসাদ থেকে বেরোনোর পর একজন ঘোড়া ব্যবসায়ীর সাথে ফস্টাসের দেখা হয় এবং সেই ব্যবসায়ীটি ফস্টাসের ঘোড়া কিনতে উৎসাহ দেখায়। ফস্টাসও ওই ব্যবসায়ীকে তার ঘোড়াটি বিক্রি করে দেয়, কিন্তু সে বলে দেয় যে কোনোভাবেই যেন ঘোড়াটিকে পানিতে না নিয়ে যাওয়া হয়। এতে ব্যবসায়ীর মনে সন্দেহ বাড়ে এবং সে কৌতূহলবশতই ঘোড়াটিকে একটি ডুবায় নিয়ে যায় এবং পানিতে নিয়ে যাওয়ার সাথে সাথেই সেই ঘোড়াটি হাওয়ায় মিলিয়ে যায়। অফকোর্স ইট ওয়াজ এ ম্যাজিক্যাল হর্স। হর্স ট্রেডারটা তৎক্ষণাৎ ফস্টাসের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এবং ফস্টাস নিজের পা শরীর থেকে আলাদা করে তাকে ভয় দেখায়, যা দেখে ব্যবসায়ীটি পালাতে বাধ্য হয়। অন্যদিকে চাকর ওয়াগনার এসে ফস্টাসকে জানায় যে বানহোল্টের ডিউক তার সাথে দেখা করতে চান। কোর্টে প্রবেশের পর ফস্টাস ডাচেসকে তার ডার্ক ম্যাজিক দেখাতে থাকে। সে তার জাদু বলে ডাচেসকে আঙ্গুর গিফট দেয়, যদিও সে সময়টা আঙ্গুরের সিজনই ছিল না। তারপর একে একে কেটে যায় অনেক বছর। ওয়াগনার আমাদেরকে ইনফর্ম করে যে ফস্টাসের হাতে হয়তো আর বেশি সময় নেই, সে হয়তো বা অতি শীঘ্রই মরতে চলেছে এবং ফস্টাস তার সকল সম্পত্তি ওয়াগনারকে দান করেছে। তারপরও ফস্টাস তার নিজের ডার্ক ম্যাজিক মানুষকে দেখাচ্ছে। সে কয়েকজন স্কলারের কথায় গ্রিসের হেলেনকে সামন করে এবং ট্রয়ের হেলেনের সৌন্দর্য থেকে ফস্টাস নিজেই তার প্রেমে পড়ে যায়। তারপর কেটে যায় আরও কিছুদিন। একদিন হঠাৎ একজন বয়স্ক মানুষ ফস্টাসের সাথে দেখা করতে আসেন এবং তিনি বলেন যে ফস্টাসের ঈশ্বরের কাছে দয়া ভিক্ষা করা উচিত। ফস্টাসও তার কথায় একটু মনমরা হয়ে পড়ে, কিন্তু মেফিস্টোফেলিস এতে বাধা দিয়ে বলে যে আবার যদি ফস্টাস কথার অবাধ্য হয় অর্থাৎ ঈশ্বরের নাম করে, তাহলে তার শরীরের চামড়া ছিঁড়ে ফেলা হবে। অন্যদিকে মেফিস্টোফেলিস ফস্টাসকে হেলেন উপহার দেয়, যাতে সে আরও কিছুটা সময় ডিস্ট্রাক্টেড থাকতে পারে। যাই হোক, এদিক দিয়ে ফস্টাসের মৃত্যু আরও কাছে ঘনিয়ে আসতে শুরু করেছে। এর মাঝেই কিছু স্কলাররা ফস্টাসের সাথে দেখা করেন এবং ফস্টাস শেষমেশ তার করা চুক্তি সম্পর্কে তাদের বলে দেয়। সাথে সাথেই তারা ওইখান থেকে চলে যায় ফস্টাসের জন্য প্রার্থনা করতে। অন্যদিকে ফস্টাসের 24 বছর একেবারে কাছে ঘনিয়ে এসেছে, আর বাকি মাত্র 1 ঘন্টা। সে উসকুস করতে থাকে, কিন্তু তাও সে ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে পারে না। সে বলে উঠে, ও লর্ড, মাই হার্ট ইজ হার্ডেন্ড, আই ক্যান নট রিপেন্ট। ফস্টাস চাইছিল যে তার শরীর যেন বাতাসের সাথে অদৃশ্য হয়ে যায় এবং তার আত্মা যেন সমুদ্রের পানির সাথে মিশে যায়, যাতে সে লুসিফারের নাগালের বাইরে চলে যায়। আর সে সময়ই ঘড়ির ঘণ্টা বেজে ওঠে, অর্থাৎ তার মেয়াদ শেষ। সে চিৎকার করে ওঠে, কিন্তু এ মুহূর্তে আর কিছুই সম্ভব নয়। রাক্ষসরা তাকে টেনে হিঁচড়ে নরকের উদ্দেশ্যে নিয়ে চলে। এবং শেষ অধ্যায়ে কোরাস আমাদের ফস্টাসের উদাহরণ দিয়ে বলে যে আমরা যেন কোনো সময়ও অপার্থিব কোনো জিনিস নিয়ে মাথা না ঘামাই। এবং এর সাথেই শেষ হয় ক্রিস্টোফার মার্লোর কালজয়ী নাটক ডক্টর ফাউস্টাস। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য ভিডিওতে।